গল্প নেশাক্ত জিনে ভালোবাসা। সকল পর্ব একসাথে। লেখক তাহমিদ হোসাইন। আমি বাসকে বসে আছি, অপেক্ষা করছি আমার কিউট স্বামী আকাশের জন্য, কিন্তু এখনো ও আসার নাম নেই। অনেক সাধনা পর হঠাৎ অপেক্ষা অবসান ঘটে দরজা খোলা আওয়াজ পেয়ে চুপসে গেলাম আমি। মনে নানান কমে অনুভূতি জন্ম নিচ্ছে। উনি ধীরে এগিয়ে আসছেন। ঘুমটা ভেতর থেকে আবছা কিছু দেখতে পাচ্ছি। উনি এসে খাটে বসে আমার ঘুমটা খুলে দেয়। আমি তো ইতিমতো কাঁপতেছি। এই ফার্স্ট কোন অন্য পুরুষ আমার এতটা কাছে। আমাকে এক নজ দেখেই উনি বললেন, মাশাল্লাহ, কত সুন্দর কেছে আল্লাহ তোমাকে। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আল্লাহ নামে নামাজ পড়ে দুজন জীবন সুখী। মনকা মুচকি হাসি দিয়ে। ওনার কথায় লজ্জা পেলেও খুব ভালো লাগছে। কোন কথা না বাড়িয়ে আমি পায়ে নেমে ওয়াশরুমে চলে যাই। পিছয় আমি ওজা জাহান। ইন্টার 2 বর্ষে পড়ি। বডি ডিটেইলস জানতে পাবেন। কিছুদিন আগে একজন বৃদ্ধ মহিলা আমাকে বলেছিল আমার নাকি কোন মানুষের সাথে বিয়ে হবে না। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কথাটি মিথ্যা। আমাদের বিয়েটা হয়েছে 3 ঘন্টা আগে। বিবাহ সবাই নাকি ওনার প্রস্তাবে রাজি হয়ে বিয়েটা দিয়েছেন। আমিও কথা বাড়াইনি। বাবার শেষ ইচ্ছা ছিল আমার বিয়ে দেখা। সবাই বলেছিল আমার বটা নাকি অনেক কিউট, বাট আমি দেখিনি। অজু শেষকে ওনার সাথে নামাজ পড়ে নিই। ঘড়িতে তখন রাত 2:58 বাজে। উনি আমায় খাটে বসতে বললেন। আমিও বসলাম। সবকিছুই থমথমে। মনে হচ্ছে যেন কিছু একটা হবে। আমাদের এই ফার্স্ট দিনে তোমায় কিছু বলতে চাই, যা সত্যি ঘটনা। আকাশ। জি বলুন। ও যা, আগে আমায় প্রমিত কো। তুমি কখনো বাই যাবে না, জানালা বাই তাকাবে না। তোমার যা প্রয়োজন আমাকে বলবে। আকাশে এমন কথায় আমার সন্দেহ লাগছে। এটা কিভাবে সম্ভব, বাই না গিয়ে থাকাটা? এমন কথা তো আমি কোনোদিনও শুনিনি। মনে মনে, সম্ভব। মানুষ চাইলে সব সম্ভব। হে কি আপনি আমার মনের কথা কিভাবে জানলেন? অবাক হয়ে। কই, তুমি তো জয়ী বললে। কিছু বলতে যাব তখনই উনি আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁট দুটো নিজের আয়াত্তে নিয়ে নেয়। দিদি উনি আমায় কিস করছিলেন, কিন্তু হঠাৎকেই উনি কেমন নেশাক্ত হিংস্র হয়ে যায়, আবেগিক হয়ে উঠছিল ওনার স্পর্শ। আকাশ একটানে আমার শাড়ি খুলে ফেলায়। আমি কিছুটা ভরকে চাই। শাড়িটা ফেলে দিয়েই হঠাৎ শাড়িটা খুলে ফেলেই হিংস্র পশুর মতো আমাকে ভোগ করছেন, কিন্তু আমি কিছুই বলতে পারছি না, কারণ আমার ঠোঁট দুটো ওনার নেশাক্ত ঠোঁট দিয়ে কিসকে যাচ্ছে। আমার ও যেন 90 কেজি কিছু একটা পড়ে আছে। এভাবেই পুরো আত পা হয়ে যায়, যা আমি বুঝতেও পাইনি। ঘুমোতে সেই আজান শুনে ঘুম ভাঙে আমার। উঠে দেখি উনি নেই। সেই ব্যথা নিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে পুয়াই অবাক। কত বড় ওয়াশরুমে, দামি জিনিস দিয়ে সাজানো। শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে এলাম। কিন্তু কি পরবো, কোন কাপড়ই তো আনিনি। কিছু একটা ভেবে আলমারিটা খুললাম। আবাহত হয়ে যাই। এত দামি শাড়ি ও গহনা, সব তোমা বউ, শুধু তোমা। কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখি সাদা পাঞ্জাবি পাজামা, টুপি পরা সুদর্শন যুবক, যে নিজে নেশাক্ত চোখ দিয়ে আমায় গিলে খাচ্ছে। হঠাৎ আমার মনে পড়ে আমি টাওয়াল পরে আছি। নিমিষেই লজ্জা পেয়ে মাথা নিচুকে ফেলি। এভাবে থেকে আমাকে পাগল খা ইচ্ছা আছে নাকি? যাও নামাজ পড়ে আসো। সময় চলে যাচ্ছে। শাড়ি তো পিনি। নিজের দিকে একবার তাকিয়ে তো দেখো। কথাটা শুনে নিজের দিকে তাকিয়ে দেখে উনি আমায় নীলমে ব্লাউজ ও শাড়ি পরিয়ে দিয়েছেন। আমি তো কি বলবো বুঝতেই পারছি না। এটা কখন করলেন? তুমি যখন ভাবনার জগতে ছিলে তখন। কথা না বলে নামাজ পড়ে নিচে এসো। আমি খাবার এডি করছি। উম্মা, কপালে কিসকে বলে উনি চলে গেলেন। আমিও মাথা না ঘামিয়ে নামাজ পড়ে নিচে যাচ্ছি। সেই ব্যথা নিয়ে এখনো কমেনি। বাড়িটা পুয়াই প্রাসাদের মতো। দামি জিনিসই এখনকার ফ্যাশন মনে হচ্ছে। হঠাৎ উনি দৌড়ে এসে আমায় কোলে তুলে নিলেন। আমি কিছুটা ভরকে গেলাম। উনি কি যেন বিড়বিড়কে আমার মাথায় ফু দিলেন। নিমিষেই ব্যথা উধাও। এভাবে ফু দিলেন কেন? তুমি বুঝবেন না অবাকি, বলে উনি আমায় টেবিলে বসিয়ে খাবার খাইয়ে দেয়। আমি শুধু ওনাকে দেখছি। কত কিউট উনি। মানুষ এত সুন্দর হয়। আচ্ছা এবার একটা বলি। একটা কেন, হাজারটা বলো অবাকি। এত বড় বাড়িতে কেউ থাকে না কেন? এটা কোন জায়গা? আমি বাইরে যেতে চাই। সব জানতে পাবে অবাকি। কিছু বলতে যাব তখনই উনি আমায় একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন আর ঠোঁট দুটো নিজের আয়াত্তে নিয়ে নেয়। আমাও কেন জানি না ভালো লাগছিল, তাই আমিও ওনার সাথে তাল মেলাতে শুরু করলাম। অনেকক্ষণ হলো, কিন্তু উনি এখনো আমি ছাড়ানোর যতই চেষ্টা করছি ততই আমার কোম চেপে ধরে নেশাক্ত ঠোঁট দিয়ে কিসকে যাচ্ছে।
হঠাৎ ঠোঁট ছেড়ে দিয়ে গলায় স্লাইড কতে কতে হঠাৎ একটা কাম বসালেন। অযথাই আমার মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো। তবুও ওনার ছাড়া নাম নেই। সেই সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। উনি ছিটকে কিছু ডুবিয়ে পড়লেন। আমি এখনো হাঁপাচ্ছি। সি পাখি, আমি কি থেকে কি করছি নিজেই জানি না। সি বউ, ইটস ওকে, আমি ঠিক আছি। আচ্ছা, আমি একটু বাই যাব। তুমি কিন্তু কিছু করবে না। ওকে, আমি আসছি। আমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। একটু খুশিও হলাম। এই সুযোগে বাড়িটা ঘুরে দেখা যাক। বাড়িটা বিশাল আকৃতি। এক কোণে হাইয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল। কিছুক্ষণ খাওয়া পো ভালো লাগছে না, তাই ঘুমে ফিরে এলাম। আব্বু আম্মু কথা খুব মনে পড়ছে। খাটে এক কোণায় উদাস হয়ে বসলাম। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। এক দৌড়ে লাগেজ থেকে মোবাইলটা বের করলাম। লাগেজটা বই খাতা দিয়ে ভর্তি। ওগুলো দেখে চোখ অশ্রুতে ঝাপসা হয়ে গেল। চটকে চোখ মুছে আব্বু কাছে কল দিলাম, কিন্তু নেট পাওয়া যাচ্ছে না। তাই নেট খুঁজতে খুঁজতে বাই এলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ কুম জড়িয়ে ধরে নেয়। তাকিয়ে দেখি আকাশ এগে আছে মনে হচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। মোবাইলটা নিয়ে নিলেন। মোবাইল পেলে কোথায়? গম্ভীর গলায়। আম্মু হয়তো লাগেজে দিয়েছিল। বলতোই মোবাইলটা এক আছাড় মেয়ে ভেঙে ফেলল। খুব ভয়ে পেয়ে গেলাম আমি। আমাকে কোলে তুলে নিয়ে উমে গেলেন। আমি শব্দে কাঁদছি। বিকালে আকাশ হঠাৎ একটানে আমার শাড়ি খুলে নিলেন। আমি কিছুই বললাম না। অন্য একটা ব্রাউন কালো শাড়ি পরিয়ে দিলেন। শাড়িটায় অদ্ভুত একটা আকরণ, আমি তাকাতেই মনটা খুশিতে ভরে উঠল। আকাশ খুব যত্নে শাড়িটা পরিয়ে অনেকই গহনা পরালেন। হালকা কাজল আর লিপস্টিক লাগিয়ে দিলেন। বাহ, মাশাল্লাহ, আমার পাখিকে আজ একটা হুপি লাগছে। অল পারফেক্ট। আমি আমাকে দেখব, কিন্তু এ বাড়িতে তো একটা আয়নাও নেই কেন? আমার চোখ আছে তো। আমার চোখে তুমি তোমাকে দেখো। আয়না লাগবে না পাখি, গালে কিসকে থাকলে ভালো হতো। আচ্ছা এবার চলো, সবাই এসে গেছে, আমাদের জন্য ওয়েট করছে। আরেকটা কাজ। আকাশ আমার চোখে কোণা থেকে একটু কাজল নিয়ে আমাকে নচ ফোঁটা লাগিয়ে দেয় এবং ব্রাউন কালো একটা বড় ঘোমটা দিয়ে দেয়। আমি দেখছি, কিন্তু কিছু বলতে পারছি না। চলুন মিসেস বউ পাখি। জি, কিন্তু এত বড় ঘোমটা দেওয়া কান কি? আমার পাখিকে কেউ যেন বাজে নচ দিতে না পাতায়। তুমি শুধু আমার হাঁকাও না। তোমার দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তবে তাকে শেষকে দেব। এতটা ডেঞ্জারাস আপনি, শুধু তোমার জন্য। বলেই আমাকে নিজের বুকে আগলে ধরলেন। আমি ওনার গায়ে সুবাসে মাতাল প্রায়। আমার কপালে এত ভালো মানুষ ছিল ভাবতেই নিজের ভাগ্যবতী মনে হচ্ছে। কিছুক্ষণ পর আমায় নিচে নিয়ে যেতে লাগলেন। পুরো বাড়ি গোলাপ দিয়ে সাজানো, যেন গোলাপের শখ। কখন সাজালেন এসব? তাও আবার এত দ্রুত। গোলাপের ওপ দিয়ে হেঁটে যাচ্ছি আকাশ আর আমি। কি ভালোই না লাগছে বলে বোঝানো মুশকিল। হঠাৎ চোখ গেল আকাশে, ওপ কি অপুরো লাগছে ওনাকে। আমার শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি পাজামা, মাথায় পাগড়ি পড়েছে, সাদা মুখটা যেন চাঁদে জ্বলজ্বল করছে। উফ, ইচ্ছা করছে কিস করতে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। জাকা আতেকো। ওকে, এবার সামনে তাকাও। সবাই আমাদের দেখছে পাখি। কানে কাছে আস্তে আস্তে কথাগুলো বলায় শিরশিহুন বয়ে গেল। লজ্জাও পেলাম। ঘোমটা আড়াল থেকে দেখছিলাম। কিভাবে বুঝলো? মনে কথা শুনতে পায় নাকি? আমাকে একটা চেয়ে বসিয়ে সামনে একটা সাদা পর্দা লাগিয়ে দিল। উনি একে একে কয়েক জনের সাথে পিছয়ে গিয়ে দিলেন। যা কথা কথা বলছে তা একবার আমার দিকে তাকায়নি। মাথা নিচুকে কথায় বলেছে। আকাশ আমার পাশেই দাঁড়িয়ে হয়েছে, কিন্তু একজন আমার দিকে হাঁকে তাকিয়ে হয়েছে, যা আমি লক্ষ্য করলেও আকাশকে নি। আলাপ কাতে ব্যস্ত। হঠাৎ ওই লোকটা এলো। আমি ঘোমটা আড়াল থেকে হালকা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওই লোকটা। ওয়ালাইকুম আসসালাম। আমি। আমার নাম ব্রন। আকাশে কর্তম বন্ধু। হস্যময় হাসি দিয়ে আপনি। আমি বলতে গেলেই আকাশ বলে, আমার বউ নাম ওজা জাহান। কিছু আপনি সব বললে ওজা কি বলবে? আজকুমা বাঁকা হাসি দিয়ে। ওজা নয়, ভাবি সাহেবা বল। এগে। আচ্ছা, ভাবি সাহেবা, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে আবার হস্যময় হাসি দিয়ে চলে গেলেন। আমার কেমন জানি লাগলো। হঠাৎ আরেকজন এসে আমার দিকে হাত বাড়িয়ে বলে, ভাবি সাহেবা আমিও। কাউকে ভালবাসলে নিজের সবটুকু না দিয়ে কিছুটা কমতি রাখা উচিত, ছায়া গেলেও যেন ভালো থাকা যায়। গল্প নেশাক্ত জিনে ভালোবাসা। অমিত। নাইস টু মিট ইউ।
অমিতে হাত বাড়িয়ে দেওয়াটায় আমি অবাক না পালাম না। আকাশের দিকে তাকিয়ে দেখি উনি আগে ফুঁসছে। আমি বললাম, আমাও আপনার সাথে দেখাকে ভালো লাগলো। অমিত আকাশের দিকে তাকিয়ে মুখ কুমাকে চলে গেলেন। একে একে সবাই উপহার দিয়ে খাওয়া সে কুশল বিনিময়ে কে চলে গেলেন। এদিকে আমার গহনা আর শাড়ির জন্য বিকটিক লাগছে। তাই ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি কুমকুম পেঁচিয়ে রুমে এলাম। এদিকে আকাশ খাটে বসে আছে। আমার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে ওঠে এসে শাড়িটা ঠিকমতো পরিয়ে দিতে দিতে বললেন, শাড়ি পরা কবে শিখবে তুমি অপাখি? শেখালে তো শিখব। আপনি তো আমি যখন ভাবনার জগতে থাকি তখন দ্রুত শাড়ি পরিয়ে দেন। ও তাই বুঝি? হুম। একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো। চাঁদিকে খাবার খুব ঘ্রাণ পাচ্ছি। তাই আমার খুব খিদে পেয়েছে। সত্যি? তাহলে দেই কেন, চলো। বলেই কোলে তুলে নিলেন। খাবার টেবিলে বসিয়ে খাবারটা খাইয়ে দেয়। আমি বললাম, আচ্ছা, আপনি কি পারালো কাজকেন? কি, এমন কেন মনে হলো তোমার? না আসলে আপনি এত ভালো সাজিয়ে দেন, শাড়ি পরান তাই বললাম। তোমাকে যাতে পারালো না যেতে হয় তাই কাজগুলো শিখে নিয়েছি। ওহ, আপনি খাবেন না? তুমি খেলেই আমার খাওয়া হয়ে যায়। ঢং যত সব। সিনেমা ডায়লগ। কি বললে? আমি সিনেমার ডায়লগ বললাম। হুম। তা নয় তো কি? আচ্ছা, তবে সিনেমার নায়কের রোম্যান্সটাও দেখো। ডেভিল স্মাইল দিয়ে আবাউ কোলে তুলে নিয়ে উমে এনে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ কে দিলেন। আমি তো পুয়াই দেখালাম। উনি পেটে ও ফাটু গেড়ে বসে খানিকটা ঝুঁকে আমার ঠোঁট দুটো ওনার ঠোঁট দুটোর সাথে মিশিয়ে নিলেন। অবশেষে ওনার সম্পূর্ণ আমার ছেড়ে দিলেন। দুজনেই ডুব দিলাম ভালোবাসার সীমানায়। ভো, আবার সেই আজান শুনে আমার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। উনি হয়তো নামাজ পড়তে গেছেন। আমি বাড়িটা 3 তলা দেখতে গেলাম। আমার থাকি 2 তলা। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। উত্তেজিত হয়ে আশেপাশে দেখতে লাগলাম। চারদিকে পর্দায় খেয়া, তাই ভাবলাম এখানে কে আসবে। আমি আমনি বাদে তো কেউ নেই এই বাড়িতে। হয়তো ভুল শুনেছি। তাই ফি আসতে গেলেই আবার পানি পড়া আওয়াজ আসছে শুনলাম। এগিয়ে গেলাম ওই ওয়াশরুমের দিকে। যা দেখলাম তাতে আমার অজ্ঞান হবার মতো অবস্থা। আমি দেখলাম আকাশ একটাতে আনানো চাপাতি ধুচ্ছেন। ওনার গায়ে দাগ। সাদা মুখ ও পাঞ্জাবিতে প্রায় ভিজে গেছে। যা দেখে চিৎকার নাকে পালাম না। আমার চিৎকার শুনে উনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। আমি ভয়ে সেখানে থেকে দৌড়ে চলে আসি। আকাশও কি কবে ভেবে না পেয়ে আমায় ডাকতে ডাকতে নিচে চলে আসে। আমি ভয়ে পেয়ে খাটে এক কোণায় গিয়ে লুকালাম। হার্টবিট এখনো লাফাচ্ছে। কি দেখলাম এসব? কিসে তো ছিল ওখানে? মনে মনে ভাবছিলাম। হঠাৎ কেউ ঘাড়ে হাত রাখে। নিমিষেই কেঁপে উঠলাম আমি। এই স্পর্শ আমার চেনা। উনি আমার সামনে এসে দুহাত গালে আঁকলেন বললেন, ও পাখি, কি হয়েছে তোমার? ভয় পেয়েছ? উনি গুলো কি? কিসে তো ছিল আপনার গায়ে? এখন নেই কেন? ধু, অয়ে ফেলছেন নাকি? বলুন, কি হলো বলুন। আকাশ হুটকে পানি এনে আমায় খাওয়ালেন। আস্তে কে উঠিয়ে খাটে বসালেন। শান্ত হও আগে পাখি। সব বলছি। আমি নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। ওনা একটা হাত নিয়ে আমার মাথায় রাখলাম। যদি সত্যি আপনি আমায় ভালোবেসে থাকেন তাহলে সবকিছু বলুন আমায়। কিছুই লুকাবেন না। আমি সব জানতে চাই। প্লিজ বলুন। আকাশ কিছু ভেবে হাত নামিয়ে বলতে লাগলো, আচ্ছা, তাহলে শুনো। আমি আমি কোন মানুষ নই। আমি একজন জিন। এই জিনাত যে রাজকুমার, ভবিষ্যতে বাদশা। কি বলছেন কি এসব? মাথা ঠিক আছে? হুম। শুনো, আমার পিতামাতা কেউ নেই। আজ যে মন্ত্রী বলেছিল আমাকে শীঘ্রই নিকাহ করতে হবে। আমাদের সন্তান জন্ম নিলে আমি আজ যে বাদশা হতে পাব। তাই আমার পছন্দ সব জিনাত যে কোন মেয়ে পাইনি। কিন্তু হঠাৎ তোমার ভার্সিটির সামনে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল। তোমার প্রতিটি স্বভাব আমাকে তোমার প্রতি দুর্বলকে দিয়েছে। নেশাক্তকে তুলেছে আমায়। তাই তোমার বাবার সাথে আমি কথা বলে তোমায় নিকাহ খেছি। তা সকলেই জানে আমি জিন। আমি তোমাকে খুব ভালোবাসি পাখি। ট্রাস্ট মি। এসব বললে তুমি যদি ভয় পেয়ে আমায় ছেড়ে চলে যাও তাই কিছুই বলিনি। বাই যেতে দেইনি। আগলে রেখেছি তোমায়। আমিতে কথা বললে তো। উই তো ছিল অমিতে, যে কাল তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ অবাক হয়ে শান্তভাবে শুনছিলাম কথাগুলো। কিন্তু শেষে কথাটা আমায় অবাক নাকে পালো না। তাপ যা বললাম তা হলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। আমি কি বলবো ভাবছিলাম।
কোন ইয়েক দেব তাও খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ উনি একদৃষ্টিতে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, কিছু বলো অপাখি। চুপকে থেকো না। তোমার তা ইচ্ছা তাই বলো। আমায় চুপ থাকতে দেখে উনি চলে গেলেন। আমার মাথা কাজ করছে না। খুব কান্না পাচ্ছে। মনে মনে ভাবলাম, উনি জিন হয়েছে তো কি হয়েছে? ভালো তো বাসেন। ধোঁকা দিয়েছে তো দিয়েছে। উনি তো আমার স্বামী। ভেবেই এক দৌড়ে নিচে গেলাম। দেখলাম আকাশ দরজা খুলছে। হয়তো চলে যাবেন। তাই আর নিজেকে আটকাতে পারলাম না। আল্লাহ নাম নিয়ে আকাশ বলে চোখ চিৎকারকে ডাক দিলাম ওনাকে। উনিও ফি তাকালেন। আমি কান্নার কতে কতে ওনাকে গিয়ে শক্তকে দিয়ে ধরলাম। উনিও ধরলেন। নাক টেনে টেনে কান্নার কতে কতে বললাম, কোথায় যাচ্ছিলি তুই? এই তো ভালোবাসা। ভালোবাসলে ছেড়ে দিতে হয় নাকি? তোকে যে ভালোবেসে ফেলেছি, তোকে ছেড়ে থাকতে পাবো না জিন আজকুমা। তাই বলে দুই টুকা কতে হবে নাকি? পাগলি পাখিটা আমার। কান্নার কতে হবে না। আমার মুখটা উঁচুকে কপালে কিস করলেন। আমিও কম না। দিলাম ওনা ফর্সা মুখে কিসকে। লজ্জাও পেলাম বটে। উনি বললেন, বাব্বা পাখি। আমার মতো জিনে ভালোবাসা পেয়ে তো ভালোই রোমান্টিক হয়েছ। তা ঠিক। কিন্তু একটা কথা। কি কথা বলো? আপনি কি অমিতকে মেয়েই ফেলেছেন? হুম। আমার পাখির দিকে নজর দিয়েছে তাই শাস্তিটা দিয়েছে। তুমি খুশি হওনি? তাই না? কে বলছে আপনি? আমি খুব খুশি হয়েছি। এটাই তো চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে সে অন্য কাউকে সহ্যই করতে পাবে না। আচ্ছা অমিত কি জিন ছিল? হুম। পার্টিতে আসা সকলেই জিন ছিল। ভাবতেই অবাক লাগে। জিনদের সাথে কথা বলছি আমি। ওমাগো। কেন? তুমি তো আরেকটা জিনের সাথে সবকিছুই খেছ। সেটা ডেভিল স্মাইল দিয়ে। সেটা তো আমার কপাল। উনি আবার আমার ঠোঁট দুটো নিজে আয়াত্তে নিয়ে নেয়। অন্যদিকে, মা তুমি জানো না, আকাশে বউটা মানুষ না। মানুষ নামক পি। ওখানটা আড়ালে ছিল তো কি হয়েছে? আমি আবছা দেখেও বুঝতে পেরেছি। উত্তেজিত হয়ে বলে ব্রন। ব্রন তুই ওই পি কথা ভুলে যা। আকাশ যদি জানতে পা তুই মানুষ পি নজ দিয়েছিস তবে তোকে খুনকে ফেলবে। মা। না মা। জানতে পাবে না। সব জায়গায় আকাশ খব আসলেও আমার খোঁজ আঁকা ক্ষমতা নেই। ও থেকে ওই মানুষটিকে আমাকেই নেব। যে কেই হোক। কথাটা বলে ডেভিল স্মাইল দিয়ে ব্রন টেবিলে হাত দিয়ে একটা বাড়ি মারে। এদিকে আকাশ আমি কয়েকটা মাস কাটিয়ে দিলাম দুজনে ভালোবাসা কেয়াইন হাসি খুশি ভাবে। আমি আজ অনেক খুশি। আকাশ বলেছে আজ পুরো বাড়ি পর্দা খুলে দেবে, আমাকে বানিয়ে যাবে। আনন্দে প্রায় নাচানাচি করছি। কিন্তু উনি কোথায় যেন চলে গেছে। বলেছে একটা সারপ্রাইজ দেবে। আমিও সেজেগুজে অপেক্ষা করছি। অনেকক্ষণ হলো বসে বোরিং হয়ে গেছি তাই একটা আপেল নিয়ে খেতে লাগলাম। হঠাৎ কেউ আবেশে পিছন থেকে জড়িয়ে ধরে শাড়িভেদকে পেটে হাত রাখে। আমি একটু কেঁপে উঠলাম। কিন্তু ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনে বুঝলাম আকাশ এসেছে। আজ আমার পাখিকে সেজে তো দাম লাগছে। এত সেজেছ কেন? আমায় পাগল করতে চাও নাকি? নেশাক্ত কণ্ঠে। আপনি তো বলেছেন বাই নিয়ে যাবেন তাই। এখন সময় হলো আসা। সেই কখন থেকে অপেক্ষা করছি। অভিমানী সু। তাই। ওকে চলো তোমায় সারপ্রাইজটা দেই। চোখ বন্ধ খুলবে না কিন্তু। ঠিক আছে। চলুন। আমি চোখ বন্ধকে আছি। কিছুক্ষণ পর এবার চোখ খুলো পাখি। আমি যা দেখলাম তার জন্য একটু প্রস্তুত ছিলাম না। মা বাবা এসেছে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না, সোজা গিয়ে দুহাতে মা বাবাকে দিয়ে ধরলাম। খুশিতে কেঁদেই দিলাম। তোমা কেমন আছো আম্মু, আব্বু? কতদিন পর তোমাদের দেখলাম। আমায় ছেড়ে থাকতে বুঝি ভালো লাগে তোমাদের? মা। ভালো আছি আমা। তোকে ছাড়া আমাদের বাড়িটাই খালি পড়ে আছে। আব্বু। তাহলে এই জিনটার সাথে আমায় বিয়ে দিয়ে তাড়িয়ে দিলে কেন? কেন আমি তোমায় কি করছি আকাশ? কেন? আকাশ তোকে ভালোবাসে না নাকি মা? তা বাসে কিন্তু অতিরিক্ত ভালোবাসে। আমার কথা শুনে সকলেই হেসে দিল। আমিও একটু লজ্জা পেলাম। সেদিন বিকাল পর্যন্ত আম্মু আব্বুর সাথে কথা বলেছি, আড্ডা দিয়েছি। আকাশ আমাদের টাইম দিয়ে নিজে কাজে চলে গেছে। সন্ধ্যায় আকাশ মা বাবাকে বাড়িতে দিয়ে আসে। হাতে আকাশ আমায় খাইয়ে দিয়ে আমাকে নিয়ে শুয়ে পড়ে। আমি খুব শান্তি পেয়েছি। খুব ভালো লাগছিল। আকাশকে জিয়ে দিয়ে বুকে মাথা দিয়ে বললাম, ধন্যবাদ আকাশ এত সুন্দর সারপ্রাইজের জন্য। শুধু ধন্যবাদ। ক্যাপশন। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমন ভাবে ঠকাবে, জীবনে ভুলতে পারবেন না। লালহাট গল্প, নেশাক্ত জিনের ভালোবাসা।
শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমার অন্য কিছু চাই। ঠোঁটের দিকে তাকিয়ে আমাকে কিছু বলতে সুযোগ না দিয়েই আমার ঠোঁটজোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন। দুহাত দিয়ে আমাকে বিছানায় চেপে ধরে আছে। ওনার ঘন ঘন নিঃশ্বাসে আমি পাগল প্রায়। ভালোবাসার সাগরে ভাসিয়ে দিলাম নিজেকে। হয়তো এমন একটা নেশাক্তজনেরও ভালোবাসা আমার জন্য আল্লাহ নিয়তি হিসেবে পাঠিয়েছেন। অন্যদিকে সব প্লেন রেডি, এবার শুধু সময়ের অপেক্ষা। আমি আসছি রোজা, তোমাকে আমার করে নিতে, তোমাকে নিজের করে আগলে রাখতে। বলেই হাহা করে হেসে উঠল বর্ষণ। মুখে ডেভিল স্মাইল, হাতে একটা ছুরি। তখনই একজন সংবাদবাহক এসে মাথা নিচু করে বলল, হুজুর, আজকের খবর এই যে রাজকুমার আকাশ কাল থেকে বেশিক্ষণ বাসায় থাকতে পারবে না। রাজ্যের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তার মানে রোজাপুরি বাসায় একা থাকবে। এ দেখি মেঘ না চাইতেন বৃষ্টি। মারহাবা, মনে মনে তুই এখন যেতে পারিস। জি হুজুর। এদিকে আজান শুনে ঘুম ভাঙে আমার। বুকের ওপর খুব ভারী কিছু অনুভব করে পিটপিট করে তাকালাম। তাকিয়ে দেখি উনি আমায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। কিন্তু ভাবার বিষয় হলো, ওনাকে তো কখনোই ভোরে উঠে দেখিনি। আজ হঠাৎ কেন? শরীর খারাপ নাকি? ওনাকে ছাড়িয়ে উঠতে যাব তখনই একটা হেঁচকা টান খেয়ে সোজা ওনার উন্মুক্ত বুকের ওপর গিয়ে পড়ি। কোনোমতে নিজেকে সামলিয়ে দেখি উনি নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। ওনার হাতে আমার শাড়ির আঁচলটা, হয়তো ওটারই টান লেগেছে। আকাশ আমায় শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে ছেড়ে দিলে পালিয়ে যাব। ওনার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, কি করছেন এসব মি? জিন হাসবেন। ছাড়ুন, নামাজ পড়তে হবে। আজ হঠাৎ নামাজ পড়তে যাননি কেন? কি হয়েছে? কিছু হয়নি। আমার রৌ পাখিটাকে আজ ছাড়তে ইচ্ছা হচ্ছে না তাই। আচ্ছা তুমি নামাজ পড়ে এসো। গতকাল তো বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। আজ যাব। বাইরে যাওয়ার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেছি মনে হচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে কালো রঙের একটা শাড়ি পরে নামাজ পড়ে উঠে দেখি উনিও তৈরি কালো পাঞ্জাবি পাজামা পরে। কি অপূর্ব সুন্দর লাগছে ওনাকে। একটা মানুষ থুক্কু জিন এত সুন্দর হয় কিভাবে? মনে মনে আকাশ আমার সামনে এসে কোমর জড়িয়ে ধরে, যা বই একটা পিতা বত হ্যান্ডসাম হবেই। তা ঠিক। আচ্ছা চলুন বাই যাব। জো হুকুম মেরি অল পাখি। উনি আমি নিচে এলাম। এসে দেখি জানালা আপু বাড়িতে একটাও পর্দা নেই। আমি খুশি মনে জানালার কাছে গেলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাই শুধু মাটি দেখা যাচ্ছে কিন্তু ওমে আলো ছড়াছড়ি কিভাবে সম্ভব? উনি আমার সামনে এসে দুহাত গালে আঁকলেন বললেন, বাই চলো, সবকিছু বলছি। তাপ উনি দরজা খুলতেই আমি উত্তেজিত হয়ে চারদিকে দেখতে লাগলাম। এখানে শুধু মাটি মাটি, কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলে গেছে মাটির যেন তা প্রাণ পেয়েছে। বিশাল বড় মাঠের মতো জায়গা এটা। একটা ঝর্ণা হয়েছে যা থেকে নদী গড়িয়ে পানি পড়ছে। কিন্তু নেই খোলা আকাশ, যেন মাটি পিঞ্জিরায় হয়েছে। নদীটির কাছে একটা অপূর্ব কাপল মূর্তি দেখে থমকে দাঁড়ালাম। মূর্তিটি প্রায় ওনার মতো। হঠাৎ উনি আমার শাড়ি ভেদকে পেটে হাত রাখে, কাঁধে থুতনি এঁকে জিয়েতে বলে, তুমি ঠিক থেছে। এটা আমাদের মূর্তি। আমি বানিয়েছি। আমার মাটির নিচে আছি। কি হো না মতেই মাটির নিচে চলে এলাম। কি কবে বলো? আল্লাহ আমাদের জিনদের জন্য এই জায়গায় ঠিক কে এঁকেছে। ওহ তাহলে কি আঁকা? ভালোবেসেছি যেহেতু তাই মানতেই হবে। কত কিছু মানতে হবে আল্লাহই জানে। আচ্ছা চলো ওই দোলনায় বসি। উনি আমায় দোলনায় বসিয়ে আমার কোলে মাথায় এঁকে কম জড়িয়েতে বলে, মাথায় একটু হাত বুলিয়ে দাও না অ পাখি। ওনা আহ্লাদি সুর শুনে তাই কতে লাগলাম। অন্যদিকে আকাশটা বউয়ের জন্য বাড়ির চারদিকে করা প্রহি ও মন্ত্র দিয়ে এঁকেছে। ও অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে তাকে আগুনে পুড়ে ছাই হতে হবে। চামাস আকাশের মন্ত্রের শক্তি কমে যাবে, যা তখনই কতে হবে। বুঝতে পেরেছ বরখনে বাবা? তামানে আমাকে এতদিন অপেক্ষা করতে হবে? থাক, আমি ওই মানুষটির জন্য সারা জীবন অপেক্ষা করতে আছি। ব্রন। এদিকে যখন নামাজ পড়ে নিচে এসো, একটা সারপ্রাইজ আছে। ওকে। হুম, যাচ্ছি। নামাজ পড়ে নিচে এলাম। উনি এসে আমার চোখ থেকে সোফায় বসিয়ে ছেড়ে দিলেন। দেখলাম একটা মেয়ে হিজাব এবং পা অবধি গাউন পরা, সাদা হাসিমাখা মুখ আমাদের দিকে তাকিয়ে আছে। ও হচ্ছে জিন। নাম দোয়া। আজ থেকে আমি যখন বাসায় থাকবো না তখন ও তোমার দেখাশোনা করবে। বুঝছো? আমি কি বাচ্চা নাকি যে দেখাশোনা করতে হবে? তুমি তো বাচ্চা না, আমার হবু বাচ্চা আম্মু তুমি। কানের কাছে ফিসফিসিয়ে বলায় আমার পুরুষই একটা শিহুন বই গেল। কোনোভাবে নিজেকে সামলে দোয়াকে বললাম,
তুমি আমার কথাগুলার সাথী হলেই হবে। দোয়া মাথা নিচুকে বলে, জি ভাবি, তাই হব। আমি গিয়ে বম কিছু এন নাকি? আপনা বসুন। বলেই ও চলে গেল। হাতে দোয়ার সাথে কিছুক্ষণ গল্পকে এসে নামাজ পড়ে নিলাম। আকাশ কোথায় যেন গেছে। কিছুই ভালো লাগছে না। হাত অনেক গভীর হয়ে যাচ্ছে। আমি জানালার কাছে গেলাম। শীতে আমেজেও খুব ঠান্ডা বাতাস সাথে নানান ফুলের ঘ্রাণ। ঘুম পাচ্ছে খুব। তাই বিছানায় গায়ে এলিয়ে দিলাম। চোখ দুটো বন্ধকে ঘুমে দেশে পাড়ি জমালাম। হঠাৎ দরজা খোলা আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আকাশ কেমন যেন হেলে দুলে খেয়ে ঢুকে দরজা বন্ধকে দিলেন। কিছুটা ঘাবড়ে গেলাম আমি। উনি পড়ে যেতে নিলে আমি দৌড়ে ওনাকে গিয়ে ধরে ফেলি। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এত হাতে কোথা থেকে আসলেন? উনি আমায় নেশাক্ত দৃষ্টিতে পা থেকে মাথা অবধি দেখে মুচকি হাসলেন। ও পাখি, তুমি? কিছু হয়নি আমার। পেয়ে সব ঘটনা বলবো। এখন আমি তোমার নেশায় নেশাক্ত। তোমাকে এখন এই নেশাক্ত জেনে ভালোবাসা সহ্য করতে হবে। বলেই এক হাতের শাড়ি আঁচলটা দিয়ে টান দিয়ে খুলে ফেললেন। আমি কিছুই বুঝতে পারছি না কি হলো ওনা। আমাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের শার্টটা খুলে ফেলেই সেই হিংস্র পশু মতো আমার ঠোঁট কামড়াতে লাগলো। শাসি ইচ্ছা মতো কামড়াচ্ছেন। অসহ্য যন্ত্রণা আর্তনাদ দাঁতের দাঁত চেপে সহ্য করছি। ওনা এই স্পর্শে জিন্দের শক্তি দাপট দেখাচ্ছেন নাকি ভালোবাসা? চোখ দিয়ে নিচে অশ্রু গড়িয়ে পড়ছে। সেদিকে কোন খেয়াল নেই ওনা। নিজের চাহিদা মেটাতে ব্যস্ত উনি। সবকিছুই তা ভালোবাসা হিসেবে মেনে নিয়ে নিজের মনকে শান্ত করছি আমি। অন্যদিকে ব্রন ওজা স্কেচ তৈরি করছে তুলি দিয়ে। পুরো চেহারা স্পষ্ট না দেখেও আবছা আবছা মনে রেখে নিজের মনে আঁকা ওজা ছবি আঁকছে। ওজা কবে তুমি আমা হবে? আমি তোমাকে আনির মতো সাজিয়ে আঁকবে আমার প্রাসাদে। তোমার কাছে যেতে অনেক ইচ্ছা করছে আমার। কিন্তু কোন উপায় আঁকেনি তোমার ওই বজ্জাত জিনবটা। ভোরে ঘুম থেকে ওঠে দেখি আকাশ নেই। আজও শরীরে এক ফোঁটাও শক্তি নেই। কোনোরকম ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিলাম। নিচে এসে দেখি দোয়া খাবার রেডি করছে। আমাকে দেখেই বলল, ভাবিজান আসেন, চা খেয়ে নিন। ভাইয়া বলছে উনি আসলে আপনাকে সকালের নাস্তা খাওয়াবেন। কোথায় গেছেন উনি সেটা তো জানি না, তবে জলদি আয়সা পড়বে। আচ্ছা, চাটা দাও। দোয়া চাটা এড়িয়ে দিল। আমি সারা শরীরের শাড়িটা কোনোরকম পেঁচিয়ে পড়ে আছি। কামড়ের দাগগুলো দোয়া দেখলে আমারই সমস্যা হবে। কিন্তু খুব ক্লান্ত লাগছে। আচ্ছা দোয়া, চাটা ভালো হয়েছে। তুমি কিছু খেয়ে আরাম করো। অনেক কথা আছে তোমার সাথে পরে বলবো। ওকে। আচ্ছা, আপনি রেস্ট নিন ঘরে গিয়ে। আমি মাথা নেড়ে রুমে চলে এলাম। জানালাটা খুলে অবাক ও হতবাক হয়ে গেলাম। দেখলাম খোলা আকাশ, সূর্যের আলো এসে পড়ছে আমার ওপর। কিন্তু গতকাল তো এমন ছিল না। থাক উনি আসলে জিজ্ঞাসা করব। জানালার পাশে একটা চেয়ারে বসে পড়লাম। হেলান দিয়ে চোখ বন্ধ করতেই সেই মাতাল ঘ্রাণ পেলাম, যা আকাশের শরীরের। চোখ খুলে দেখি উনি হাঁটু গেড়ে আমার সামনে বসে কি যেন বিড়বিড় করে আমার মাথায় ফু দিচ্ছেন। আগের মতোই শরীরের ব্যথা উধাও হয়ে গেল। এখন নিজেকে অনেক সতেজ লাগছে। কিন্তু রাতের ঘটনা মনে পড়তেই জিজ্ঞাসা করার আগেই উনি হাতের ইশারায় আমাকে থামিয়ে বলতে শুরু করলেন, কাল রাতে আমি অমনটা তোমার সাথে ইচ্ছা করে করতে চাইনি। বিশ্বাস করো রো পাখি। আসলে তুমি হয়তো জানো না আমাদের জিনদের খাদ্য হচ্ছে মানুষের রক্ত। কি বাবা গো, খুন সত্যি। কাল কোন মানুষকে মারতে পারিনি, কারণ তুমি বাইরে গিয়ে যতটা আনন্দ পেয়েছ তা দেখে আমি খুব খুশি ছিলাম। তাই সেই ক্ষুধার্ত তৃষ্ণা মেটাতে তোমার ওপর হিংস্র হয়ে উঠেছিলাম। ওসব না করলে আমি পাগলি হয়ে যেতাম। ও আচ্ছা, থাক মন খারাপ করতে হবে না। যা হবার তা হয়ে গেছে। ওসব নিয়ে আর ভাবতে হবে না। আমি তো এখন ঠিক আছি। সত্যি বলছো? হুম, একদম সত্যি সত্যি সত্যি। উনি আলতো করে আমায় জড়িয়ে ধরলেন। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি, যা তুমি ভাবতেও পারবে না। আনা আহবিক উহিব্বুকা। ত্র্যা, মানে কি এসবের? দুইটা শব্দের মানে হলো আমি তোমাকে ভালোবাসি। ওহ, আরবি শব্দ নাকি? হুম, আমরা আরবিতেই কথা বলি, কিন্তু আমার বাঙালি বউটার জন্য বাংলা বলতে হয়। বুঝছো? উনি আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট দুটো আঁকড়ে ধরলেন। আমি ঠোঁটের কোণে হাসি নিয়ে তা উপভোগ করছি। যেন পবিত্র ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসার জন্য আমি শত কষ্ট ভুলতে রাজি। জানি না কেন এই কিউট রোমান্টিক জিন জামাইটা আমার কপালেই জুটল। কিন্তু যা হয়েছে বেশ হয়েছে।
আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ এনাকে পাইয়ে দেওয়ার জন্য। আমি এই কিউট জিনটাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। কিছুক্ষণ পর উনি ছেড়ে দিলেন। আমি তো ভীষণভাবে হাঁপাচ্ছি, কিন্তু উনি না হাঁপিয়ে আমার হাঁপানো দেখছে। আজব। কি যেন একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, রো পাখি, এই গিফটটা তোমার জন্য। গিফটটা হাতে নিয়ে খুলে দেখি একটা অসাধারণ কোরআন শরীফ, যা দেখে মনটা প্রশান্তিতে ভরে উঠল। এত সুন্দর গিফট দেবে আমি ভাবতেও পারিনি। মুগ্ধ হয়ে তাকালাম ওনার দিকে। কি হলো, পছন্দ হয়নি গিফটটা? হয়নি মানে? খুব 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 পছন্দ হয়েছে। এই কোরআনের একটা বিশেষত্ব হলো তুমি বইয়ের মতো যখন তখন পড়তে পারবে। এবারও নিচে চলো, তোমায় খাওয়াতে হবে। কোরআন শরীফটাকে সালাম করে রেখে দিয়ে নিচে নেমে এলাম। আকাশ আমায় কোমর ধরে উঠিয়ে টেবিলের উপর রেখে খাইয়ে দিচ্ছেন। আচ্ছা, দোয়া কোথায়? ওকে তো দেখছি না। আমি যখন বাসায় থাকবো তখন দোয়া আসবে না, আমি চলে গেলে আসবে। ওহ, কিন্তু কেন? আমাদের রোমান্টিক মুহূর্তে দোয়াকে কাবাব মে হাড্ডি হতে দেব না তাই? আকাশের এমন কথায় একটু লজ্জা পেলাম আমি। কোনো কিছু বুঝতে না দিয়ে চুপচাপ খেয়ে নিলাম। রাতে আকাশকে জড়িয়ে ঘুম দেশে পাড়ি দিলাম। দিনগুলো এভাবেই পার হয়ে কেটে গেল 4 মাস। আমি এখন সম্পূর্ণভাবে আকাশেও মায় জড়িয়ে গেছি, যে মায়া ভালোবাসা নামক অনুভূতির সাথে জড়িত। নিজের বাড়ির কথা ভুলেই গেছি। আমি যে পড়াশোনা করেছিলাম তাও ভুলে গেছি। বন্ধুদের কথা তো মনেই নেই। এখন শুধু মনে আছে ওর ভালোবাসা আর কেয়ারিং গুলো। একটা কাজও আমায় কতে দেয়নি, সব নিজে গেছে। আমার ঠিকানা শুধু এই মাটির পিঞ্জিরা, এর থেকে এখনো বের হতে পারিনি। যাই হোক, এখন আকাশ নামক নেশাক্ত জিনটাই আমার সব। কিন্তু এই কয়েকটি মাসে কতবার যে ওনার রক্তের চাহিদা মেটাতে ভোগ্যপন্ন হয়েছি তা আমিই জানি। তবুও ওনার স্পর্শ আমায় ভালোবাসা জানান দিয়েছে। আসরের আজান শুনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। আকাশ নিজের কাজে গেছে, ফিরবে মাগরিব আজানের পর। প্রতিদিনের আজ বাগানে গিয়ে গাছে পানি দিলাম। ফুটন্ত কয়েকটা রঙের গোলাপ ছিঁড়লাম। কেন জানি না মনে হচ্ছে কেউ আমায় দেখছে। চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরল আমায়। কিছুটা চমকে উঠলাম আমি। সামনে তাকিয়ে দেখি আকাশ কেমনভাবে যেন তাকিয়ে দেখছে আমায়, যেন অনেকদিন পর দেখছেন। অদ্ভুত চাহনি। গা থেকে মন মাতানো ঘ্রাণটা পেলাম না। কিন্তু কেন? কি হলো? ওভাবে কি দেখছো? চমকে গেলে কেন বউ? বউ কথাটা শুনে মনটা যেন মোচড় দিয়ে উঠল। উনি তো কখনো বউ বলে ডাকেনি, রো পাখি বলে ডাকেন। আজ হঠাৎ কি হলো? কেমন যেন সন্দেহ লাগছে মনে মনে। কই কিছু না তো, এমনি। আপনি তো সন্ধ্যায় আসা কথা, এত দ্রুত কেন আসলেন? তোমার সাথে রোমান্স করতে বলেই আমাকে জড়িয়ে ধরতে আসে। অচেনা লাগছে তার স্পর্শ, ছোঁয়া পেতে ইচ্ছা করছে না। রুমে চলুন, এখানে এসব নয় প্লিজ। আচ্ছা চলো। বাড়ির ভিতরে ঢুকে দেখি দোয়া ফ্লোর ঝাড়ু দিচ্ছে। আরো অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? আকাশ আসলে তো দোয়া থাকে না। বিষয়টি নিশ্চিত হতে হবে। কি হলো? রুমে চলো। যাচ্ছি, আপনি যান, আমি পানি নিয়ে আসছি। ওকে, দ্রুত এসো। উম্মা, ফ্লাই কিস দিয়ে আকাশ উপরে চলে গেল। এসব কি করছে আকাশ? কোনোদিন তো এমন করেনি। কে উনি? আকাশ তো জিন রাজপ্রাসাদে রাজ্যের কাজ সামলাচ্ছিল রাজকুমার আকাশ। হঠাৎ এক সংবাদবাহক এসে সালাম দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আপনার রূপ ধারণ করে বর্ষণ হুজুর আপনার মহলে প্রবেশ করেছে রানীমাকে দেখার জন্য। কথাটা শোনা মাত্রই পায়ের রক্ত মাথায় উঠে যায় আকাশের। রাগে গোজগোজ করতেছে ও। এটা কি করে সম্ভব? আসলে আপনার দেয়া মন্ত্রের 4 মাস শেষ হয়ে গেছে, তাই উনি প্রবেশ করতে পেরেছে। রাগে আকাশ নিজের ধারালো তরবারি নিয়ে রওনা দেয় মহলের উদ্দেশ্যে। এদিকে সন্দেহ আমার যেন কাটছেই না। দোয়াকে দেখে সবকিছু বললাম। ও আমাকে স্বাভাবিক থাকতে বলে ওপরে পাঠাল। পানি আর ছেঁড়া ফুলগুলো নিয়ে রুমে এলাম। দেখি আকাশ শুয়ে আছে। ফুলগুলো ফুলদানিতে রেখে পানি এগিয়ে দিলাম আকাশকে। আমাকে দেখেই উঠে বসেও পানি খেয়ে নিয়ে আমার হাত ধরে তার পাশে বসালো। মুচকি হেসে একথেনে তাকিয়ে আছে। কি অপরূপ সুন্দরী তুমি! মাসাল্লাহ, আল্লাহ তোমাকে খুব ভালোবেসে বানিয়েছে। প্রথম দেখেই তোমার প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি। বলেই আমার দুগালে হাত দিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে এসে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আমার শরীরটা কয়দিন থেকে ভালো নেই। বমি বমি ভাব, মাথাও ঘোরায়। তাই প্লিজ আমাকে টাচ করবেন না। আমার কথার গুরুত্ব না দিয়ে আকাশ উঠে এসে দেয়ালের সাথে চেপে ধরে
কোন বাহানা শুনবো না। অপেক্ষার ফল হিসেবে তোমার ঠোঁটের স্বাদ নিতে চাই। খুব আবার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। এই কোন আকাশ, যে কিনা আমায় এত কেয়ার করে, সে আমার কথাকে বাহানা বলছে। চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম আমি। হঠাৎ এক বিকট শব্দে চোখ খুলে দেখি এক আকাশ আরেক আকাশকে মাটিতে ফেলে রড দিয়ে পেটাচ্ছে। বোকার মতো হা করে তাকিয়ে আছি আমি। যে আকাশ মারছে তার চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। সে বলছে, তুই আমার রূপ ধরে আমার রোগ পাখির দিকে হাত বাড়িয়েছিস। কত বড় সাহস তোর! আজ তোকে আমি এই পৃথিবী ছাড়া করব। তুই তোর আসল রূপে ফেরর! চিৎকার করে মুহূর্তের মধ্যে নিজের রূপ পাল্টে নিল সে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এ তো বর্ষণ। আকাশ ওকে ইচ্ছামতো গরম রড দিয়ে মারতেই আছে, থামার নাম নেই। একবার আমার দিকে তাকিয়ে দেখে আমি ভয়ে কাঁপছি আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। তখন আকাশ ওকে প্রহরীর কাছে দিয়ে বলল, এই বর্ষণকে আগুনের উপর রেখে দে আমি না আসা পর্যন্ত। প্রহরীরা বর্ষণ নিয়ে চলে গেল। আকাশ স্থির পায়ে এসে আমায় শক্ত করে বুকের সাথে চেপে জড়িয়ে ধরল। এখন এই স্পর্শ শরীরের প্রাণ বলে দিচ্ছে আমার স্বামী আকাশ। আমিও খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। তোমার কি কিছু হয়নি তো রোগ পাখি? বর্ষণ কিছু করনি তো তোমার সাথে? আমি সব ঘটনা খুলে বললাম। তারপর আজান শুনে অজু করে মাগরিব নামাজ পড়ে আসলাম। আকাশ এখনো রাগে ফুঁসছে। আমায় ধরে বিছানায় শুয়ে দিয়ে আমার পাশে বসে পড়েন। রাগে কোন কথাই বলছে না। হঠাৎ আমার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে ধরল আকাশের রাগ কমানোর জন্য। তাই এক হাত দিয়ে আকাশের কলার টেনে নিজের বুকের ওপর নিয়ে ওনার নেশাক্ত ঠোঁটে জোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম। আকাশ অবাক হয়ে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রেসপন্স করতে লাগলো। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে হাঁপাচ্ছি। কি হলো? থামলে কেন রো পাখি? ভালোই তো লাগছিল। এই প্রথম তুমি ইচ্ছা করে কিস করলে। আপনার রাগ কমানোর জন্য করেছি। সে যাই হোক, এখন আরো আদর চাই আমার। তুমি তো দেবেন না, তাই আমি নেই বলেই বিছানার উপর চেপে ধরল আমায়। সম্পূর্ণ ভর ছেড়ে দিলেন। গলায় মুখ গুজে কিস করেছেন। ঠান্ডা নিঃশ্বাসে পাগল হয়ে যাচ্ছি আমি। চাদর খামচে ধরে আছি। এতদিন এই ভালোবাসার উপলব্ধি করতে পারিনি। আজ আর বাধা দিলাম না। ভেসে যাচ্ছি দুজনে ভালোবাসার আবেগে। পরদিন ভোরে উঠে দেখি আমি আকাশের পিঠের উপর শুয়ে আছি। নিমিষেই লজ্জা আর অবাক ঘিরে ধরল আমায়। আজ কোথাও যায়নি কেন আকাশ? চাদরটা গায়ে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ভাগ্যিস ও ঘুমিয়ে আছেন, নইলে কি বিপদেই না পড়তে হতো। ফ্রেশ হয়ে দেখি শাড়ি আনিনি। কি করি এখন? দরজা হালকা খুলে দেখি আকাশ বসে আছে। ডাক দিতে যাব তখনই আকাশ চোখের পলকে মিষ্টি রঙের একটা শাড়ি এগিয়ে দিল। কিছুটা ঘাবড়ে গিয়ে শাড়িটা পরে বাইরে এসে নামাজ পড়ে নিলাম। নাস্তা সেরে সোফায় বসে আছি দুজনে। একটুও দূরত্ব নেই দুজনের মাঝে। আকস্মিক একজন প্রহরী এল। আমি আর আকাশ দাঁড়িয়ে পড়লাম। প্রহরী ভয় পেয়ে টোক দিলে সালাম দিয়ে বলল, হুজুর, আবার সর্বনাশ হয়ে গেছে। বর্ষণ হুজুর পাগল হয়ে সবাইকে মেরে পালিয়ে গেছে। কথাটা আমার ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। আকাশের কাছে গিয়ে শার্ট খামচে ধরলাম। এটা কি করে হতে পারে? তোরা এতজন মিলে আটকাতে পারলি না? যত দ্রুত সম্ভব খুঁজে বের কর ওকে। তিলে তিলে মারব বর্ষণকে। প্রহরী চলে গেল। আকাশ আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় পেও না রো পাখি। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। আল্লাহ সহায় আছে। খুব ভালোবাসি যে তোমায় রো পাখি। আমিও ভালোবাসি আপনাকে। আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু বর্ষণ যদি আপনার কোন ক্ষতি করে দেয় তখন কি হবে আমার? মরেই যাব আমি। আপনি ছাড়া আমি অস্তিত্বহীন। বলতে বলতে কেঁদেই দিলাম। উনি আমাকে সান্ত্বনা দিয়ে চুপ করালেন। অন্যদিকে বর্ষণ পালিয়ে এসেছে জিনরাজ্য থেকে। মনুষ্যজাতিতে নিজের আস্তানা বানিয়ে নিয়েছে সে। মাথায় তার একটা কথাই ঘুরছে, কিভাবে রোজাকে নিজের বশে আনা যায়। আকাশ, তুই আমাকে গরম রড দিয়ে পিটিয়েছিস। সারা শরীরে অনেক জ্বালা করছে। এ জ্বালার ফল তোকে পেতেই হবে। তোর বউ রোজাকে আমার লাগবেই, একদিনের জন্য হলেও। আমি আসছি তোকে মারার জন্য। রাগে দাঁতে দাঁত চেপে বলে বর্ষণ। রাগকে কন্ট্রোল করতে রাস্তায় একটা মেয়েকে পেয়ে তুলে নিয়ে আসে সে। অদৃশ্য হয়ে মেয়েটিকে ধর্ষণ করে বর্ষণ। রক্ত চুষে খেয়ে নেয়। 1 মাস কেটে গেল ভয় আর দুশ্চিন্তা নিয়ে। ভোরে ঘুম ভাঙে আমার। তাকিয়ে দেখি আকাশের বুকের সাথে লেপ্টে আছি। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে বাচ্চাদের মতো। যেন ছাড়লেই বর্ষণ আমায় নিয়ে পালিয়ে। এত দিনে বর্ষণের নাকি কোন খোঁজ পাওয়া যায়নি। জানি না কখন কিভাবে বের হয়।
নিজেকে ছাড়াতে গিয়ে চোখ গেল ওনার ঘুমন্ত মুখটার দিকে। কি পবিত্র লাগছে ওনাকে। বড় বড় পাপড়িওয়ালা দুটো চোখ, ক্লিন ফেস, গোলাপি ঠোঁট, চুলগুলো এলোমেলো, সব মিলিয়ে জোস দেখতে। এই না হলে মানুষ থুকছুচিন। আমাকে পর্যবেক্ষণ না করেন, নামাজ পড়ে এসো। চোখ বন্ধ করেই মুচকি হাসি দিয়ে বলল আকাশ। কথাটা শুনেই ফালফাল করে তাকিয়ে আছি। লজ্জায় পড়ে গেলাম। ধুর। বিছানা থেকে উঠে খোলা চুলগুলো হাত দিয়ে খোপা করে নিলাম। সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। শরীরটা কয়দিন থেকে ভালো নেই, কেমন জানি লাগে। ওনাকেও বুঝতে দেইনি। খুদ্দাই চিন্তা করবেন আজ মনটা কেমন কুগাইছে। কোন খারাপ কিছু হবে না তো। প্রতিদিনের মতো আকাশ সব কাজ শেষ করে নিজের কাজে চলে গেল। জোহরের নামাজ পড়ে দোয়ার কাছে গেলাম। ও এখন আমার সব কথা শেয়ার করার বন্ধ। এই দোয়া শুনতো। জি ভাবিজান বলেন, কি লাগবে আপনার? আরে না, চেয়ারে বসো, কথা আছে। দোয়া চেয়ারে বসলো, আমিও ওর পাশে চেয়ার টেনে বসলাম। ইতস্তত করে আমার শরীরের সমস্যার কথাগুলো বললাম। দোয়া মন দিয়ে আমার কথা শুনে খুব খুশি হলো। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি আনলো। উত্তেজিত হয়ে বলল, ভাবিজান এতে 3বার ফু দিন দ্রুত। কেন, কি হবে? অবাক হয়ে বললাম, আগে দেন পরে বলতেছি। কি আর করার। দিলাম ফু। দোয়া গ্লাসটা নিয়ে কি যেন করছে। আমি বোকার মতো দেখছি শুধু। হঠাৎ দোয়া আনন্দে লাফিয়ে উঠল। আমিও চমকে উঠলাম। ও আমায় জড়িয়ে ধরে আরবিতে কি যেন বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আনন্দে নাচছে। ওকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, আরে কি হয়েছে সেটা তো বল। থামো। ও থেমে আমার কানের কাছে এসে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেরে দাঁড়িয়ে আছি। লজ্জা পেয়ে মাথা নিচুকে দৌড়ে রুমে চলে এলাম। একা একা হাসছি জানালার দিকে তাকিয়ে। হঠাৎ একটা চিৎকার শুনলাম, রো পাখি বলে। কণ্ঠটা ওনার। দৌড়ে নিচে এসে যা দেখলাম তাতে আমার চোখের জল টপ টপ করে ঝরতে লাগলো। বুকের বাপাশে চিনচিন ব্যথা করছে, আকাশ মাটিতে লুটিয়ে পড়ে আছে। মুখ থেকে রক্ত বেয়ে পড়ছে। শার্টে রক্তের ছাপ। কাঁদতে কাঁদতে ওনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আকাশকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বললাম, কি কি হয়েছে আপনার? এমন অবস্থা কে করেছে? কথা বলুন প্লিজ। রো পাখি, তুমি ঠিক আছো তো? বর্ষণ আসছে রো পাখি, তোমাকে নিতে। তুমি যাবে না তো? তুমি ছাড়া আমি মরে যাব। খুব ভালোবাসি যে তোমায় রো পাখি। পাগলামি করে বললেন। বলে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমাকে কাঁদিয়ে নিজেও কাঁদছেন আকাশ। এই কান্নায় যেন ভালোবাসার আবেগ ফুটে উঠেছে। আমি কোথাও যাব না। কোথাও যাব না আমি। আপনার বুকের সাথে মিশে থাকতে চাই আজীবন। কেউ আলাদা করতে পারবে না আমাদের। স্বয়ং আল্লাহ আমাদের রক্ষা করবেন। বিশ্বাস রাখুন। কথাটা শেষ করে চোখের জল মুছে ফেললাম আমি। ওনাকে নিয়ে সোফায় বসালাম। পানি খাইয়ে দিলাম আকাশকে। আকাশ আমার দিকে মলিন চোখে তাকিয়ে আছে। খুব ভালোবাসার জানান দিচ্ছে চোখ, আর আছে হারানোর ভয়। উনি আমার জড়িয়ে ধরে বললেন, জানো রো পাখি, আমি যখন বাড়ি ফিরছিলাম পথে হঠাৎ বর্ষণ এসে আমায় আঘাত করে। তারপর দুজনের ধস্তাধস্তি করতেই আজান দিয়ে দেয়। তাই আমি আসতে পেরেছি। কিন্তু আর না, এবার হয় আমি মরব না হয় বর্ষণ। আমিও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতে বললাম আকাশকে। আকাশ, হুজুরকে মারার জন্য আপনার এই বিষাক্ত মন্ত্রপুত তীর ধনুক কাজে লাগবে। যা গায়ে একবার লাগলেই চলে পুড়ে ছারখার হয়ে যাবে। বর্ষণের দিকে তীর ধনুক এগিয়ে দিয়ে বলল এক প্রহরী। রাগে গোজগোজ করছে বর্ষণ। শরীরের অনেক অংশে রক্তের ছাপ। ওগুলো হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরীক্ষা করে নিয়ে বলল, আজ আকাশকে মেরে ওই মানুষপরি ও রাজ্য দুটোই আমি নেব, হাহা। আমি আসছি আকাশ। বলেই রওনা দিল আকাশের মহলের উদ্দেশ্যে। হঠাৎ এক বিকট চিৎকারে ঘুম ভাঙে আমার। ধরফরিয়ে উঠলাম আমি। যা দেখলাম তা হলো, আকাশ আমার থেকে 4 ফুট দূরে রয়েছে। আর তারই বরাবর তীর লক্ষ্য করে পৈশাচিক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে বর্ষণ। আমাকে কয়েকজন মহিলা ঘেরাও করে রেখেছে। কালো কাপড় দিয়ে পুরো শরীর মুড়ে রেখেছে, ঘুমটাও দেয়া। এরা জিনি হবে। আকাশ বারবার মন্ত্র পড়ছে আর বর্ষণের দিকে ছুটছে। কিন্তু বর্ষণের কিছুই হচ্ছে না, কারণ মুখ থেকে আগুন বের করে পুড়িয়ে দিচ্ছে শ্রীমন্ত্রকে। হঠাৎ তীরটা মেরাই দেয় বর্ষণ। কি করব কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আকাশকে। ছিটকে পড়ে যায় আকাশ। কিন্তু শেষ রক্ষা হলো না, কারণ তীরটা এসে সরাসরি আমার ডান হাতে লেগেছে। আহহ বলে আর্তনাদ করে উঠলাম আমি। আকাশ ও বর্ষণ হতবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। চোখ ঝাপসা হয়ে আসছে আমার। পড়ে যেতে নিলে আকাশ ওঠে আকরে ধরে আমায়।
রো পাখি, কি কি করলে তুমি এসব? ওনার চোখের জল টপ টপ করে আমার মুখে পড়ছে। উনি আমাকে বসিয়ে রেখে রক্তচক্ষু নিক্ষেপ করল বর্ষণের ওপর। দৌড়ে গিয়ে নিজের ধারালো তরবারি নিয়ে আসল আকাশ। বর্ষণ বাখিন হয়ে হাঁটু গেড়ে বসে রোজার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে কি করে ফেলল ও, যার জন্য এত কিছু তাকেই মেরে দিল নিজ হাতে। আমার চোখ নিবু নিবু করছে। এই বুঝি শেষ হয়ে গেলাম আমি। আল্লাহ আমাকে সুখবরটা আকাশকে জানাতে দিল না। বারবার আল্লাহর কাছে সময় চাইছি আমি। আমি বাঁচতে চাই আকাশের সাথে। যন্ত্রণায় কাতরাচ্ছি আমি। বড় বড় নিঃশ্বাস ফেলছি। ঝাপসা চোখে দেখলাম আকাশ অগ্নিরূপে তরবারি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে বর্ষণের দিকে। বর্ষণ একবার আমার দিকে আরেকবার ওনার দিকে ভীতু চোখে তাকিয়ে দেখছে। আকাশ তরবারি চালানোর সময় হুঙ্কার। আকাশ হুঙ্কার দিয়ে বলল, তুই আমার রোগ পাখির গায়ে তীর মেরেছিস। এত বড় সাহস তোর! তোর আর এক সেকেন্ড ও বাঁচার অধিকার নেই। আল্লাহ আকবর বলেই তরবারিটা দিয়ে এক কোপে বর্ষণের ঘাট থেকে মাথা আলাদা করে দিল আকাশ। বর্ষণের রক্তে রাঙিয়ে হয়ে গেল আকাশ, শরীর আর ফ্লোর। আমি ভয়ে চিৎকার দেবার শক্তি হারিয়ে ফেললাম। নিমিষেই চোখ দুটো বুজে এলো। ধীরে ধীরে চোখ খুলে নিজেকে অচেনা এক জায়গায় আবিষ্কার করলাম আমি। বিছানায় ভর দিয়ে উঠতে যাব তখনই কেউ আমার পিছন থেকে দুবাহু আঁকড়ে ধরল। এ স্পর্শ খুব চেনা আমার। ঘুরে তাকাতেই আকাশ আমায় জড়িয়ে ধরলেন নিজের বুকের সাথে। আমি বললাম, আমরা কোথায় আছি? কি হয়েছিল আমার? উনি আমার দুগালে হাত দিয়ে বললেন, আমরা জিনবৈদ্যর বাড়িতে আছি। তিনি সব রোগের চিকিৎসা করতে পারেন। আর তুমি দুদিন ধরে অজ্ঞান ছিলে। কি? দুদিন? ও বাবা গো! বর্ষণের মারা বিষাক্ত তীরটার মাধ্যমে তোমার হাতে বিষ ছড়িয়ে পড়েছিল। মন্ত্রটা শুধু কাজে লাগেনি। তাই আমার রৌ পাখিটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ও আরেকটা কথা। ওহ, আবার কি কথা? উনি আমার গালে একটা চুমু খেয়ে কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমি যে বাবা হতে যাচ্ছি সেটা আমার রৌ পাখি আমায় বলেনি কেন? নিমিষেই লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেলাম। ঠোঁট কামড়ে দুহাত দিয়ে মুখ ঢেকে নিলাম। উনি আমার হাত সরিয়ে তৃপ্তিমাখা হাসি দিয়ে বললেন, বাসায় চলো, তারপর দেখাচ্ছি রোমান্স কাকে বলে, কত প্রকার ও কি কি। এত আনন্দের খবর পেয়ে খুব খুব খুশি আমি রৌ পাখি। আজ সারা দিনরাত যে মিষ্টি খাওয়াব আমি। উনি আমায় কোলে তুলে নিলেন। ডান হাতে ব্যান্ডেজ করে রাখা আমার। তবুও ওনার গলা জড়িয়ে ধরলাম। চোখের পলকে বাসায় এসে পড়লাম দুজনে। উনি আমায় রুমে নিয়ে খাটে বসিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে এলেন। আবার কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলেন। আমি বোকার মতো দেখে ভ্রু কুঁচকে বললাম, কি করছেন এসব? নামান আমায়। আমি কি পঙ্গু নাকি যে কোলে নিয়ে ঘুরছেন? আর ওয়াশরুমে আপনি নিয়ে যাচ্ছেন কেন আমায়? চুপ! এখন থেকে কিছুই করতে দেব না তোমায়। যদি আমার বেবি আর রৌ পাখিটার কিছু হয়ে যায় তখন কি হবে? আমি তো তেমন কিছুই করি না। শুধু নামাজ পড়ি আর বাগানে গিয়ে গাছে পানি দেই। আর কি আপনিই তো সব করেন। খাইয়েও দেন। কিছুই করতে দেন না। এখন আরও করতে দেব না। বুঝছো উম্মাহ? নাকে চট করে একটা চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আমাকে গোসল করিয়ে শাড়িটা পরিয়ে দিলেন উনি। আজব এক অনুভূতি উপস্থিত হলো আমার মনে। একেই বুঝি ভালোবাসা বলে। ওনার প্রতিটি ছোঁয়ায় শিউরে উঠলাম আমি। ঠোঁটের কোণে হাসি যেন সরছেই না ঠোঁট থেকে। আকাশের পবিত্র চেহারাটা আমায় বারবার প্রেমে পড়তে বাধ্য করছে। ওনার ঠোঁটের হাসিটা দেখে দুনিয়া ভুলে যাওয়া সম্ভব। আকাশের প্রতিটি কথায় যেন নেশা অনুভব করি আমি। হঠাৎ খেয়াল করলাম ঠোঁটে কেমন যেন ব্যথা হচ্ছে, ভাবনার জগৎ থেকে বেরিয়ে দেখি আকাশ আমার ঠোঁটে ডিপ কিস করছে। লাভবাইট দিয়ে ঠোঁট কেটে সেই রক্ত চুষে খাচ্ছে। কি আজব লোক রে আল্লাহ! যখন তখন কিস করে বসে। আমি বা কেমন কিছুই বুঝতে পারলাম না। বেশি বেশি ভেবে ফেলি, তাই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসতে পারি না। ঠোঁটের ব্যথার কারণে ছটফট করতেই উনি ছেড়ে দিলেন। ছাড়া পেয়েই দৌড়ে জানালার পাশে গিয়ে হাঁপাতে লাগলাম। উনি আমার কাছে এসে ফিসফিস করে বললেন, জানো রৌ পাখি, আমি কিস করে সেদিনই শান্তি পাবো যেদিন তুমি নিজে আমায় কিস করবে। আকাশের এমন কথায় লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আপনি সবসময় এমন লজ্জা দিয়ে কথা বলেন কেন? আপনার হয়তো লজ্জা নেই তাই বলে আমারও লজ্জা নেই নাকি? হুহ! আকাশ আমার দিকে তাকিয়ে হাহা করে হেসে দুহাত ভাঁজ করে বললেন, আমার লজ্জা সব তোমাকে দিয়ে দিয়েছি। কারণ তোমার লজ্জামাখা মুখটা আমার ভীষণ ভালো লাগে রৌ পাখি। আচ্ছা, এখন আমি একজনের সাথে কথা বলবো। কার সাথে? অবাক হয়ে বললাম।
উনি ভাব নিয়ে হাঁটু গেড়ে বসে আমার পেটে মাথা রেখে তৃপ্তিভরা হাসি দিয়ে বললেন, আচ্ছা বেবি, তুমি বলো কেমন লাগছে তোমার আমার রৌ পাখির পেটে থাকতে? দ্রুত চলে আসো তো পৃথিবীতে। আমি আর তোমার আম্মু অপেক্ষার প্রহর গুনছি, কিন্তু আকাশের এমন বাচ্চামো দেখে না হেসে পারলাম না। খুব ভালো লাগছে আজ। অনেকদিন পর হাসলাম তৃপ্তি করে। আমি বললাম, আচ্ছা, আমি ভাবছি আমাদের বেবি মানুষ নাকি জিন হবে। ছেলে হোক বা মেয়ে, সবই আল্লাহর ইচ্ছা। সেটা ব্যাপার না। আকাশ উঠে দাঁড়িয়ে পবিত্র হাসি দিয়ে বললেন, মানুষ ও জিন মিলিয়ে আমাদের বেবি হবে আল্লাহর সেরা দান। তোমার মতোই হবে। পবিত্র। আপনার মতো রোমান্টিক না হলেই হবে। ভাবতেও অবাক লাগে আমি জিনের বউ, আবার এই জিনের দেওয়া বাচ্চার আম্মু হব। হাহা, সবই আল্লাহর ইচ্ছা। ভাগ্যটা সত্যি অন্যরকম আমার। কয়েক মাস পর হঠাৎ আকাশ আমায় ঘরে এনে নিজ হাতে সাজিয়ে দিলেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। লাল শাড়ি, তার ওপর পাথর বসানো কারুকাজ, হাতভরা চুড়ি, গলায় হার, চুলে লাল গোলাপ, কানে দুল, চোখে কাজল, পায়ে নুপুর পরিয়ে দিলেন। আগের থেকে পেট বেশ বড় হয়ে গেছে, তাই নড়তেও হয় ধীরে ধীরে। আকাশও আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পাজামা পরেছে। ফর্সা মুখটার সাথে সেই লাগছে তাকে। হঠাৎ এভাবে সাজানোর মানে কি? আর এসব পরে আমার অস্বস্তি হচ্ছে। বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে বললাম, আকাশ কোন কথাই বলছে না। চুপচাপ সাজিয়ে দিয়ে চোখ বেঁধে দিলেন। কোলে তুলে যেতে লাগলেন। আমি গলা জড়িয়ে ধরে চুপ করে আছি। কিছু বললেও উত্তর দেবেন না সেটা বুঝতেই পারছি। চারদিক থেকে গোলাপের ঘ্রাণ পাচ্ছি। উনি আমাকে নামিয়ে দিলেন। চোখের বাঁধনটা খুলে দিলেন। চোখ মেলে তাকিয়েই হা হয়ে আছি। কারণ আমি আমার বাড়িতে এসেছি। ইয়াহু! সবাই আছে এখানে, মা বাবা, ভার্সিটির সব বন্ধুগুলো, কিন্তু ছেলে বন্ধু নেই। সবাই এসে আমায় জড়িয়ে ধরল। খুব খুশি হলাম আমি। প্রায় 1 বছর হলো আকাশের। 1 বছর ধরে আকাশের মহলে থেকে নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হচ্ছে। আজ অনেকটাই হালকা লাগছে। বাড়িটার চারদিক খুব সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো হয়েছে। গোলাপ ফুল আমার খুব ভালো লাগে। কিন্তু কেন সাজিয়েছে বুঝতে পারছি না। আকাশ আমাকে ধরে সাবধানে সোফায় বসালো, নিজেও বসলো আমার পাশে। সবাই আমাকে হা করে তাকিয়ে দেখছে। অনেকদিন পর হয়তো দেখছে তাই। আমি বাঁকা হাসি দিয়ে বললাম, আব্বু, আম্মু, তোমরা ভালো আছো? সাবিনা, আরিফা, সাদিয়া, মায়া, তোরা কেমন আছিস? সবাই একসাথে হেসে বলে উঠল, আলহামদুলিল্লাহ, ভালো। আমি মুখ গোমরা করে বললাম, আব্বু আম্মু, তোমরা তো আমায় ভুলেই গেছো। আমি যে বেঁচে আছি সেটা তো জানার নামই নেও না। বাহ! না রে মা, মনে থাকবে না কেন? একটাই তো মেয়ে তুই আমাদের। আসলে আকাশ বাবাজি আমাদের না নিয়ে গেলে কিভাবে যাব বল? আমরা তো চিনি না। বুঝতেই পারছিস। আমি আকাশের দিকে তাকিয়ে অভিমান করে বসে রইলাম। কথাই বলবো না। আকাশ ইনোসেন্ট মুখ করে টেডি স্মাইল দিল। আম্মু খাবার রেডি করতে চলে গেল। আব্বু বলল, সবাই মিলে গল্প করতে, তিনিও চলে গেলেন। ফ্রেন্ড গুড সোফায় বসে আমায় বলতে লাগলো, কি রোজা, তুই তো দেখি ফুটবল হয়ে গেছিস। হা, জোস লাগতেছে তোরে, সাদিয়া। ওর কথা শুনে সবাই হেসে দিল। আমি কি করব বুঝতে পারছি না। আকাশ মুচকি হেসে পেটে হাত বুলিয়ে দিচ্ছে। রেগে গিয়ে বললাম, এসব কি করছেন সবার সামনে? আদর করছি আমার ফুটবল রো পাখি। উম্মাহ! আমি ভাব নিয়ে ওদের দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে, কার সাথে কথা বললি তুই, আরিফা? কেন, আকাশের সাথে? কি বলস? কই সে, আমরা তো দেখছি না। সাবিনা, হোপ! আমার পাশেই তো বসে আছে এই যে। আমি হাত দিয়ে আকাশের দিকে দেখালাম। সবাই দেখার জন্য খুঁজছে। আমি বোকার মতো বললাম, কি ব্যাপার, সবাই আপনাকে দেখছে না কেন? জিনদের সবাইকে দেখা দিতে নেই। আমাকে যদি তারা দেখে তাহলে আমার কষ্ট হবে। আর নজর লেগে যেতে পারে, প্লাস ক্রাশও খেতে পারে রো পাখি। তোমার ভালো লাগবে তো? চোখ টিপ মেরে বলল। আমি ওদের বুঝিয়ে বলার পরও জোরাজুরি করতে লাগলো। একবার দেখা দিতে বলো না জিজুকে। তোকে দেখলাম এতদিন পর। জিজুকেও দেখি না, প্লিজ প্লিজ, সাবিনা। জিজু, আপনি আসেন না একবার, মায়া। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম আকাশের দিকে। ও রাজি হয়ে গেল। হয়তো আমারই জন্য। আচমকা লাইট অফ হয়ে গেল। ভয়ে সবাই ভয়ে চমকে উঠলাম। ঝড়ো হাওয়া বইতে লাগলো। একজনের আবির্ভাব ঘটল সবার মাঝে। থ মেরে দাঁড়িয়ে আছে সবাই। একজন সুদর্শন যুবক এসে হাজির হলো। সে আর কেউ নয়, জিন রাজকুমার আকাশ। জনি উপস্থিত হওয়াতে পুরো বাড়ি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সৌন্দর্যে।
আমি এমন অবস্থাকে হা করে আছি। নিজেকে সামলিয়ে সবার দিকে তাকিয়ে দেখি ওদের চোখ বেরিয়ে আসার উপক্রম। হয়তো ক্রাশ খেয়েছে। সাদিয়া বলে উঠল, ওমাগো, মায়ারাও এত সুন্দর হয় না। সাবিনা আমার বেস্টু বলে উঠল, এমন জিন একটা জামাই লাগবে আমার। আকাশের এমন সৌন্দর্য দেখে আমিও টাস্কি খেয়ে গেছি। বাতাস থেমে গেছে। আধার ঘরের আলো যেন বেড়ে গেছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আমি, যেন চোখ সরালেই হারিয়ে যাবে। আকাশ এসে আমার পাশে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি হহ রো পাখি, যেগুলো বলেছিলাম মিলল তো। দেখো তুমিও কিভাবে তাকিয়ে আছো। ওনার কথায় বাস্তবে ফিরলাম আমি। উনি ঘাড় ঘুরিয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, কি আমার শালিকারা, দেখছেন তো আমায়। আমি কিন্তু মানুষ রূপেই এসেছি, রো পাখির জামাই হয়ে। জিন ভেবে ভয় না পেয়ে কথা বলুন। আপনি না সেই সুন্দর আরিফা। রোজা তুই আসলেই খুব ভাগ্যবতী রে, এমন জামাই পাইছস। সাবিনা, আমি মনে হয় ধন্য হলাম এমন অস্থির একটা জিন দেখা। আমি বিয়া কর্মু জিনরে। সাদিয়া, সবার কথা শুনে আকাশ হিরোদের মতো ভাব নিয়ে আছে, কিন্তু ওদের কথা শুনে হাসি পেলেও কেমন যেন হিংসা হচ্ছে। কি দরকার ছিল এমন ভাবে এন্ট্রি নেওয়ার। হুহ। রাতে আকাশ ও সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। উনি সবার সাথে খুব মজা করলেন। আমি আম্মুর সাথে গল্প করে শুয়েছিলাম। আকাশ আমার চোখে হাত দিয়ে কোথায় যেন নিয়ে এল। আমি বললাম, কি হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছেন। এসে পড়েছি, এবার দেখো। আমি তাকাতেই সবাই বেলুন ফাটিয়ে একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আমি তো আনন্দে লাফাতে পারছি না। আফসোস, কিন্তু খুব খুশি হলাম। আকাশ একটা বড় কেকের ট্রে নিয়ে হাজির। হাঁটু গেড়ে বসে মুচকি হেসে আমার দিকে 10 রকমের গোলাপ এগিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি রো পাখি। এই দিনে তুমি আমার জীবনে এসেছো আমার জীবনসঙ্গী হিসেবে। আমার কাছে সবচেয়ে সেরা দিন এটি। খুব ভালোবাসি যে তোমায়। আমি তোমাকে খুব 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 ভালোবাসি আমার বেবির আম্মু। আমি খুশি সামলাতে না পেরে কেঁদেই দিলাম। ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে বললাম, আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার নেশাক্ত জিন জামাই। আকাশ আমায় পরম যত্নে জড়িয়ে ধরল, আমিও ধরলাম। শয়তান নিগুলা উল্লাসে সিটি বাজাচ্ছে। আমি ছেড়ে দিলাম ওনাকে, লজ্জায় আমার নাজেহাল অবস্থা। আমার বেস্টু সাবিনা আমার কাছে এসে কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, বাব্বা, বিয়ের পর তুই নির্লজ্জ তো ভালোই হয়েছিস। আমরা যে এখানে আছি মনেই হয় না। ঠিক বলছস। আজকে এমন একটা রোমান্টিক জিন জামাই পাইলে আমিও রোমাঞ্চ করতাম, কি বলিস তো মায়া। আমার এদের কথা শুনে খুবই লজ্জা পাচ্ছি তা আকাশ বুঝতে পেরে সবাইকে ডেকে কেক কাটার কথা বলল। আমিও একটু রেহাই পেলাম। আকাশ আমার পিছন থেকে জড়িয়ে ধরে আমার হাতের ওপর হাত রেখে কেক কাটলেন। আমি আগে ওনাকে খাইয়ে সবাইকে খাইয়ে দিলাম। আমাকেও সবাই খাইয়ে দিল। তখন আকাশ বলল, রো পাখি আমাদের যেতে হবে, সময় হয়ে গেছে। মা বাবাকে বলে আসি চল। যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তবুও নিজেকে সামলিয়ে বললাম, আচ্ছা চলুন। সবার থেকে বিদায় নিতে গিয়ে কান্নাই করে দিলাম। জানি না কবে আর আসতে পারবো। আকাশ আমায় কোলে তুলে এক নিমিষেই বাড়িতে নিয়ে এলো। খুব মিস করছি কিছুক্ষণ আগে কাটানো মুহূর্তটা। ফ্রেশ হয়ে একটা নীল রঙের শাড়ি পরে নিলাম। আকাশ হয়তো একটু বাইরে গেছে। এশার নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিলাম। পেটে হাত দিয়ে বেবিকে বললাম, জানো হবু বেবি, কত অপেক্ষা করছি তোমার জন্য। তুমি আমার কথা বলার সাথী হবে, সময় কাটানোর ভাগিদার হবে। আমার কথা বলার মানুষের অভাব এখানে। তোমার জিন আব্বুটা তো আমায় কিছু করতেই দেয় না। তুমি আসলে অনেক কিছুই করতে পারবো, কিন্তু যদি আমার কিছু। কি কথা হচ্ছে হবু বেবি আর হবু আম্মুর? আকাশ সন্দেহহীন ভাবে বলে বুকে হাত গুজে তাকিয়ে আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। উনি আমার কাছে এসে বসে গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, চিন্তা করো না, আমাদের বেবি খুব শীঘ্রই আসবে। আর তোমার কিছুই হবে না। তোমার কিছু হলে তো আমি বাঁচতে পারবো না রো পাখি। ওনার চোখের কোণায় পানি চিকচিক করছে। অনেক ভালোবাসে আমায়, হয়তো তারই প্রমাণ। অনেকগুলো দিন কেটে গেল। ইদানিং পেট যেমন বড় তেমনি খুব ব্যথা করে যা অসহ্য। আকাশ অনেক রকম ওষুধ ও খাইয়েছে কিন্তু তবুও থামে না। দোয়া বাড়ির সব কাজ করছে আর আমি বসে আছি সোফায়। কোরআন শরীফটা পড়ছি। আকাশ একটু রাজ্যের কাজে গেছে। আজ বর্ষণের মৃত্যুর কথা মনে পড়ছে। কত সাংঘাতিক ভাবে মেরেছিল ওকে। উফ উফ, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ভাবনার মাঝেই আচমকা পেটে খুব ব্যথা অনুভব করতে লাগলাম।
আহহ বলে আর্তনাদ করতেই তোয়া দৌড়ে আমার কাছে এসে উত্তেজিত হয়ে বলতে লাগলো, ভাবি ভাবি সাহেবা কি হয়েছে আপনার? এমন করছেন কেন? পেটে কি ব্যথা ধরছে নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। চোখ ঝাপসা হয়ে আসছে, অঝরে জল পড়ছে চোখ দিয়ে। দোয়াও কেঁদে কেঁদে বলতে লাগলো, কি করব আমি? মাথায় কিছুই আসছে না। দোয়া প্রহরীদের ডেকে আকাশকে খবর দিতে বললেন। আমি ব্যথায় চিৎকার করে আল্লাহকে ডাকছি। এরই মধ্যে আকাশ চোখের পলকে এসে হাজির, চোখে মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ। আমায় কোলে তুলে নিয়ে যেতে লাগলেন আর কেঁদে কেঁদে বলছেন, কিচ্ছু হবে না তোমার রো পাখি, আমি এসে গেছি তো, 2 সেকেন্ডেই পৌঁছে যাব আমরা। আমি বাম হাতে ওনার গলা জড়িয়ে ধরেছি আর ডান হাতে কোরআন শরীফটা, যা রাখার মনে ছিল না। চোখ দুটো নিমিষেই বন্ধ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেলাম আমি। আকাশ হুজুর, আপনার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, প্রায় আপনার মতোই অপূর্ব সুন্দর। এই নিন। একজন জিন সেবিকা আকাশকে একটি বাচ্চা এগিয়ে দিয়ে বলল। আকাশ তার ছেলেকে মুচকি হেসে কোলে নিলেও তার দিকে না তাকিয়ে বলে, আমার রো পাখি কেমন আছে? ওর কিছু হয়নি তো? সেবিকা নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। আকাশ আবারও জিজ্ঞেস করে, কি হলো, চুপ করে আছেন কেন? আমার রো পাখি ভালো আছে তো? সেবিকা এখনো চুপ করে আছে, বাচ্চাটাও কাঁদছে। ওর সেদিকে খেয়াল নেই, আকাশের চোখ ও মুখ রো পাখিকেই খুঁজছে। আকাশ সেবিকাকে উপেক্ষা করে কেবিনে গিয়ে দেখে। আকাশ এসে দেখে তার রো পাখি আতশোয়া হয়ে বসে মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। উনি দৌড়ে এসে এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলেন, চোখের জল মুছে বললেন, হে আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রো পাখিকে বাঁচিয়ে রাখার জন্য। ওকে ছাড়া যে আমি অস্তিত্বহীন। রো পাখি, তুমি ঠিক আছো, এটাই আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ আরো সময় দিয়েছে আপনার ভালোবাসা উপভোগ করতে আর আমাদের বেবিকে নিয়ে থাকতে। অতঃপর উনি আমাকে ছেড়ে আমার সামনে বেডে বসলেন। চোখ মুখ ভয়ে মলিন হয়ে গেছে, চোখগুলো ফুলে লাল হয়ে গেছে, হয়তো কাদার জন্য। আমি বেবিকে দুহাত বাড়িয়ে চাইলাম। উনি নিঃশব্দে আমার দিকে তাকিয়েই আমার কোলে দিলেন। বেবিটাকে দেখেই আমার চোখ জুড়িয়ে গেল। কি মিষ্টি দেখতে হয়েছে, মুখে যেন নূর ভাসছে। ঘুমানোর কারণে মুখটাতে মায়াবী আভা ফুটে উঠেছে। ওকে দেখে অজান্তেই ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল আমার। ওর কপালে চুমু দিয়ে আকাশের দিকে তাকালাম। উনি এখনো আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে নিজের চোখের তৃপ্তি মেটাচ্ছেন। আমি উনার গালে হাত দিয়ে বললাম, শুধু আমাকে দেখলেই হবে, আমাদের বেবিটাকে দেখবেন না নাকি? হুমুম, তুমি আমার সব রো পাখি। বেবিকে আমি হারাতে রাজি, কিন্তু তোমাকে নয়। আমার জীবনের সাথে মিশে আছো তুমি। বুঝেছি, অনেক ভালোবাসেন আমায়। কিন্তু আমাদের বেবিটা যে জিন লালহাট মানুষেরই রক্ত, তাই ওকেও ভালোবাসতে হবে, বুঝলেন? হুম, ভালোবাসবো তো, কিন্তু দুজনকেও। দুজনেই হালকা হাসলাম। আকাশ বেবিটাকে নিজের কোলে তুলে নিল। উনিও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বেবিটার দিকে। মুখে তৃপ্তির হাসি দিয়ে বললেন, মাশাল্লাহ, আমাদের বেবিটাকে তার আম্মুর মতোই দেখতে হয়েছে। খুব মায়াবী। কে বলছে আপনারে? আমার মত ফকিন্নির মতো হয়নি ও, পুরাই আপনার মতো হয়েছে দেখুন। তুমি কি ফকিন্নি নাকি? এসব আজব কথা কই পাও? এসব যেন আর না শুনি। তুমি তো আমার জিনরাজ্যের হবু রানী। হুমকি দিয়ে আবার রোমান্টিক মুডে চলে গেছে। হো, বাড়ি যাব চলুন, এখানে ভালো লাগছে না। জো হুকুম মেরি হবু রানী। 5 বছর পর আজ সারা জিনরাজ্য সেজে উঠেছে নানান রূপে। আলোয় আলোয় আলোকিত চারদিক। কারণ আজ আফরোজের 5 বছরের জন্মদিন এবং আকাশের রাজ্য অভিষেক। জিনরাজ্যের রাজা হতে চলেছে। আর আফরোজ হচ্ছে আমাদের ছোট্ট বেবিটা। আজ সে দৌড়ে খেলে বেড়াচ্ছে জিন প্রজাদের বাচ্চাদের সাথে। আফরোজ বাড়িতে আসার পরই সবকিছু খোলামেলা করে দিয়েছে আকাশ। জিন জাতির সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার। এখন মনে হয় যেন আমি একজন মানুষ। আগে তো জড়বস্তু মনে হতো। সবকিছুই পাল্টে গেছে এই কয়েকটি বছরে। এই রাজ্যে আমি আর আফরোজ বাদে সবাই জিন। তবুও আফরোজের কাছে জিন শক্তি রয়েছে আর আমি শক্তিহীন মানুষ। কি অদ্ভুত লাগে ভাবতে। এদিকে আকাশ আমায় আজ নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন প্রাণীর বেশে। বলেছেন জিনপ্রাসাদে নাকি চলে যেতে হবে আকাশের মহল ছেড়ে। আমাকে উনি সাজাচ্ছেন আর আমি ওনাকে মুগ্ধ হয়ে দেখছি। আকাশের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি, পাজামা, মাথায় পাগড়ি, গোলাপি ঠোঁট, চুলগুলো ঢেকে গেছে পাগড়ির নিচে। মায়াবী মুখশ্রীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে আছে, যা আমাকে মাতাল করতে বাধ্য। উফ, হঠাৎ আফরোজের কথায় ধ্যান ভাঙল আমার। আকাশ আমায় সাজাতে ব্যস্ত।
আফরোজ হিহি করে হেসে বলল, আম্মু তুমি কি আমার মতো বাচ্চা নাকি যে বাবাই তোমাকে সাজিয়ে দিতেছে? আফরোজের কথায় আমি পুরাই লজ্জিত। মুখ গোমরা করে চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। এদিকে আকাশ হাসতে হাসতে শেষ। রেগে উনার দিকে তাকাতেই বলল, আসলে আফরোজ, কি বলতো তোমার আম্মু এখনো ঠিকমতো সাজতেন পারে না, শুধু তোমাকে বকতেই পারে। তাই আমি সাজাচ্ছি। তুমি বরং গিয়ে খেলো, আমরা আসছি কেমন? আচ্ছা বাবাই। বলেই হাসতে হাসতে দৌড়ে চলে গেল। ভারী দুষ্টু হয়ে গেছে ছেলেটা। সব তোমার আহ্লাদে আকাশ। তুমি লাই দিয়ে ওকে এমন বানিয়েছ। এখন তো আমারই দোষ হবে, এটা তো জানি আমি। থাক ব্যাপার না, পরে দেখে নেব। চুলে গোলাপ ফুল লাগিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল আকাশ। খয়েরি রঙের 3 কেজি ওজনের শাড়ি, এমন কোন গয়না নেই যে পরায়নি। সারা গায়ে প্রায় 7-8 কেজি ওজনের গয়নাই হবে। চোখে কাজল, রানীর বেশে সাজিয়েছে আমায়। আকাশ সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, জানো রো পাখি, আজ তোমাকে নতুন বউয়ের মতো লাগছে। ইচ্ছা করছে আবার বিয়ে করি। এহেন কথায় লজ্জা পেয়ে মুখ লুকালাম আকাশের ঘ্রাণভরা বুকে। আমিও একটু জড়িয়ে ধরলাম। মিশে যেতে ইচ্ছে করে তোমার কমল মুগ্ধতায়। একদিন হারিয়ে যাব আমরা অচিন সীমানায়। খুব ভালোবাসি তোমায় রো পাখি, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি তোমায় আকাশ। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম রাজপ্রাসাদে। আমিও আকাশ আফরোজের দুহাত ধরে ভিতরে প্রবেশ করলাম। সব জিনগুলো দুপাশের দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আমাদের দেখছে আর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। আমরা মুচকি হেসে এগিয়ে গেলাম। প্রাসাদটা বিশাল বড়। বিশাল বিশাল কারুকাজ করা দেয়াল। জিনিসপত্র গুছিয়ে রাখা। এমন জিনিস আকাশের মহলেও দেখিনি। একটা বড় ঝাড়বাতি লাগানো রাজদরবারে। প্রাসাদের সবাই আরবিতে কথা বলছে। আমি বোকার মতো দেখছি, শুধু কিছুই বুঝতে পারছি না। আকাশকে জিনরাজ্যের বাদশা অর্থাৎ রাজা ঘোষণা করা হয়েছে। আফরোজ সবই বুঝতে পারছে, তাই আমাকে বুঝিয়ে দিচ্ছে। যেদিকে মা হয়ে আমার ওকে শেখানো, বোঝানো উচিত, সেদিকে ছেলে হয়ে ও আচ্ছা বোঝাচ্ছে। আকাশকে খুব সুন্দর দেখে কোরআন শরীফ আর তরবারি দেয়া হলো। শপথ করানো হলে সিংহাসনে বসানো হলো ওকে। আকাশ আমাকে আর আফরোজকে নিজের পাশে দাঁড় করিয়ে সকলের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, হে জিনরাজ্যের বাসী, এদের দুজনকে হয়তো আপনারা অনেকেই চেনেন, তবুও বলি, তোমার নেশায় নেশাক্ত করে দিচ্ছ। ইচ্ছা করে সারাদিন শুধু তোমাকে আদর করি। মানুষের রক্তের চেয়ে বড় নেশা হচ্ছ তুমি। আমি চোখ বুজে মুগ্ধ হয়ে কথাগুলো শুনছি। সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। লজ্জা কি জিনিস সেটা তো ভুলেই গেছি। এমন লোকের সাথে থুক্কু জিনের সাথে থাকতে থাকতে। কিন্তু খুব খুশি আমি। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এমন একটি নিষ্পাপ জিন রাজাকে পেয়ে। বুকের ভেতর কেমন ভালোবাসা জন্মে পরিপূর্ণ হয়ে গেছে। উনি আলতো করে মাথায় চুমু দিয়ে সব গয়না খুলে দিলেন। রো পাখি, তুমি বরং শাড়িটা চেঞ্জ করো, আমি 2 সেকেন্ডে আসছি। ওকে। 2 সেকেন্ড? কোথায় যাবেন? আফরোজকে নিজের রুমে দিয়ে আসতে। মানে? ও ভয় পাবে তো একা একা। লাগবে না, আফরোজ এখানেই থাকবে। উহু। আফরোজকে একা থাকা শিখতে হবে। না হলে আমার পরে এই বিশাল বড় রাজপ্রাসাদের রাজত্ব করবে কে শুনি? তাই বলে এত ছোট থাকতেই। হুম। সারাদিন তো তোমার কাছে থাকবেই। রাতে শুধু থাকবে না। বুঝেছ? আমি বোকার মতো তাকিয়ে আছি। উনি আফরোজকে কোলে তুলে নিয়ে গেলেন। কি আজব জিন রে আল্লাহ! নিজের ছেলেকেও কাবাব মে হাড্ডি হতে দেবে না। আশ্চর্য। কিন্তু আমার কি হবে আজ সেটা ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। ধপ করে খাটের কোনায় বসে টেবিলের উপর রাখা পানি খেয়ে নিলাম। যেই বালিশের সাথে একটু হেলান দিতে যাব অমনি রো পাখি, আমি এসে গেছি। আর হেলান দেয়া হলো না। তাকিয়ে দেখি আকাশ দরজা বন্ধ করে এগিয়ে আসছে। বাহ! শাড়িটা চেঞ্জ করনি, ভালোই হয়েছে। একটু পর আমি খুলে দেব বলেই ঠোঁট কামড়ে চোখ মারলেন আমায়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মনে একটু সাহস নিয়ে বললাম, তাই নাকি? একটা কথা বলো তো, তুমি দিন দিন একটু বেশি রোমান্টিক জিন হয়ে যাচ্ছ না? হুম। আমার রো পাখির নেশায় নেশাক্ত হয়ে আজ আমার এই অবস্থা। বলেই উনি আমার সামনে বসলেন। আমি মুচকি হেসে উনার হাত ধরে জানালার পাশে নিয়ে গেলাম। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। আমার চুলগুলো প্রায় এলোমেলো হয়ে গেছে। খোলা আকাশ দেখার তো কোন উপায় নেই। নেই কোন রোদ, বৃষ্টি, মেঘ, শুধু আছে মাটি আর মাটি। আকাশ পেছনে থেকে জড়িয়ে ধরে পেটে হাত রাখে। নাক দিয়ে ঘাড়ে স্লাইড করছে। ওর ঠান্ডা নিঃশ্বাস আমার মনকে মাতাল করে দিচ্ছে। উনি নেশাক্ত কণ্ঠে বললেন,
এখন আমাদের হারিয়ে যাওয়ার কথা এক ভালোবাসার সীমান্তে, কিন্তু তুমি এখানে কেন আনলে? চলো। আমাকে কোলে তুলে বিছানায় ফেললেন তিনি। ঠোঁট কামড়ে ধরে টান দিয়ে ঠোঁটজোড়ায় আঁকড়ে ধরলেন। সম্পূর্ণ ভর ছেড়ে দিলেন উনি। আমিও আঁকড়ে ধরলাম ওনাকে। হারিয়ে গেলাম ভালোবাসার আবেগময় অনুভূতিতে। মুগ্ধতার আড়ালে লুকিয়ে থাকুক আমাদের ভালোবাসা, যা কেউ খুঁজে বের করতে পারবে না। আকাশ নামক এই নেশাক্ত জিন আর আমি সারা জীবন এক হয়ে কাটিয়ে দেব আমাদের আফরোজকে নিয়ে, ইনশাআল্লাহ। সমাপ্ত।